গল্প ভাঙা কাচের ইতিবৃত্ত। সুরভির সঙ্গে ইলিয়াসের দেখা হয়েছিল কোনো এক উৎসবের দিনে। দিন তারিখ ঠিক মনে নেই। উৎসব মানে পুজো, ঈদ, বৈশাখ এইসব। কোথাও বেড়াতে গেলেই বাঙালির প্রেম রোগ ওঠে। কেউ কেউ সদ্য যুবতীর প্রেমে পড়ে। দূরে কোথাও পাহাড়ে, সমুদ্রে, মাঠে গেলে শরীরের আশ্চর্য রক্ত বেয়ে বেয়ে ওঠে হৃৎপিণ্ড পর্যন্ত। ইলিয়াস দেখেছিল সুরভি বসে রয়েছে বৃক্ষরাজির তলে, উদ্ভিদের সবুজের বুকের ভেতরে। না, কোনো আড়াল নেই উদ্ভিদে ও নারীতে। সদ্য সদ্য ফুলের পাপড়ি ঝরে ফুটেছে ফুল। তারপর কিছু পরে যখন মেয়েটি নিচু হয়ে নেমে চলে যেতে থাকে বনভূমির ঢালু রাস্তা বেয়ে, আনমনে, রুগ্ন, শুষ্ক, ম্লান মুখে, তখন বনভোজন করতে আসা এক যুবকের মন দলছুট হয়ে হারিয়ে যায় সুরভিত লবণ পর্বতের উপত্যকায়। মুলঙ্গিরা যেমন সমুদ্রের জল সিদ্ধ করে লবণ উৎপাদন করত বছরের পর বছর, ঠিক তেমনি প্রকৃতিতে চলমান তীব্র শীত উপেক্ষা করে নিজের দেহের কোথাও লবণ উৎপাদনের উত্তাপ সে অনুভব করতে থাকে। আমাদের মাথার উপরে কি গভীর নীল আকাশ! বাস্তবে তা যেমন ঠিক নীল নয়, ঠিক তেমনি দেহে লবণের উৎপাদন যখন চলছিল হাজার হাজার টন, কিংবা চারপাশে নিস্তব্ধতা ছিল, তখন কেউ করতালি বাজিয়ে দিয়ে গেল। সুরভি ইলিয়াসকে তখনও দেখেনি, শুনতে পায়নি তার নিঃশ্বাস প্রশ্বাসের উত্থান পতন। এখন সোৎসাহে বিছানায় ঘুমন্ত সুরভির মুখ দেখে ইলিয়াস। মুখই কি দেখে শুধু সে? মুখ, একটি মানুষের মুখ, যেখানে লবণময় বনভূমিতে খেলা করে বাতাসের আয়োডিন। খেলে কি? এই একটা বালিশ বুকের কাছে চেপে ধরে ঘুমিয়ে আছে সুরভি, শান্ত, স্নিগ্ধ এবং চিন্তামুক্ত। ঘুম ভাঙলেই হাজারটা চিন্তায় সেও কেঁপে উঠবে। তীক্ষ্ণ এবং বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকবে মুখের দিকে। তারপর শীত বিকেলে হিম হয়ে থাকা মেঝেতে পা রেখে নেমে পড়বে কাজকর্মে। দুটো বাচ্চাকে সে পড়ায় সারা দিনে। ইলিয়াসের সাথে সেও তো কাজ করে। এভাবে কাজ করতে করতে হয়তো অকালে বুড়িয়ে যাবে। দেহকোষের পরিবর্তনেই কি কেবল বয়স বাড়ে? কোষের নিউক্লিয়াসের হরমোনের বৈষম্য, প্রতিলিপি তৈরির অভাবে রেশন কার্ড নবায়নের মতো দেহ আর নবায়ন করেন না নতুন কোষ। তাতে কি? বারান্দা থেকে বিকেলবেলা সুরভির ঘরে ফেরাটা দেখতে দেখতে তখন মনে হয় এই জীবনটাই যেন নিউক্লিয়াস, যেন এই নারীর চারপাশে জমে আছে বাস, ট্রাক, রিক্সা, বিষাক্ত প্রোটিন কণা, টক্সিন এবং কালো ধোঁয়ার আলঝেইমার, পার্কিনসন্স। রাস্তার পরিপাক ক্ষমতা হ্রাস পাওয়ায় ভাঙা রাস্তায় জমেছে চিনি শর্করার ডায়াবেটিস। ইনসুলিন দেওয়ার লোক নেই। এইসব রোগাক্রান্ত ভূমিতে পা ঠেলতে ঠেলতে বাড়ির দিকে যখন এগিয়ে আসে, ডান দিকে পড়ে ফুচকার দোকান আর বাম দিকে ফুটপাত। তবুও রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সে আসতে থাকে, খুব সাবধানে। ডান পা আর বাম পা সাবধানে ফেলতে ফেলতে মাথা নুয়ে রক্তবাহী শিরার মতো রাস্তা, ফুটপাত ঘেরা জনপদ বেয়ে বেয়ে ঘরে ফিরলে তার ঈষৎ লালচে মুখের ঘামে বিরক্তি আর চিন্তার দাগ লেগেই থাকে। রাস্তা ছেড়ে ফুটপাতে উঠতে গিয়েও হয়তো দুবার ভাবে সুরভি, পা ফেলবে কি ফেলবে না। এত দ্বিধা কিসের সুরভি? যে জীবন বেছে নেওয়া হয়ে গেছে, সে জীবন নিয়ে দ্বিধা কিসের? এই তো সেদিনের কথা। ঝুঁকে কিছু একটা তুলতে গিয়ে
কাঁধ থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে চাপা খায় তার নিজের পায়েরই সরু স্ট্রাপের চপ্পলের নিচে। তখনও দ্বিধা করছিল সে। এই সব দূর থেকে দেখছিল ইলিয়াস। পরে ঘটনাটা সুরভিকে জানাতেই বলে উঠেছিল, এগিয়ে গেলেই তো পারতে, দেখছিলে কেন বসে বসে? তবে বিস্ময় আর বিরক্তি চাপা দিয়ে হাসি মুখেই কথাগুলো বলছিল। তাকিয়ে থেকেছিল চোখের দিকে, দুর্ভাগ্যে মাখামাখি কাদামাটিতে ভেসে যেতে যেতে, কিংবা চোরাবালিতে ডুবে যেতে যেতে দুজনই একটু খড়কুটো আঁকড়ে ধরে। যতই নড়াচড়া করছে ততই দেবে যাচ্ছে মাটি। চোরাবালি টেনে নিচ্ছে অতল গহ্বরে, ব্ল্যাক হোলের ভেতরে, যেখান থেকে ফিরে আসা যায় কি না জানা নেই। হাসতে জানে সুরভি, কি গভীর থুতনির খাঁজে আভিজাত্য ফুটে থাকে। ঘুম ভাঙার পরে চোখে আলো লাগছে বলে চোখ ঢেকে মুখ তুলে ধরে সুরভি। বলে, প্যাকেটটা কই? কোন প্যাকেটটা? কোনটা? ওই যে সেদিন পড়ানো শেষে ঘরে ফেরার সময় নিয়ে এসেছিলে সেটা? প্রশ্ন করে ইলিয়াস। দেখেছো প্যাকেটে কি আছে? কই না তো। ঠিক আছে। কথাটা বলতে বলতে সুরভি এগিয়ে যায় টেবিলের দিকে, যেখানে কাগজের একটা প্যাকেট ভাঁজ করা রয়েছে, যেটা আবার বেশ যত্ন করে স্কচ টেপ দিয়ে মোড়ানো এবং খুলতে গেলেও বেশ ঝক্কি পোহাতে হবে। তাতে কি, এই কাগজের প্যাকেট খুলে কি বের করবে সুরভি তা তো ইলিয়াস জানে না। যদিও টেবিলের উপর প্যাকেটটা দেখে তার মনে যে কোনো প্রকার আগ্রহের জন্ম নেয়নি তা কিন্তু নয়, আগ্রহ জন্মেছিল। শহুরে মানুষের নানা রকম গোপন গল্পের মতো নিশ্চয়ই একটা গল্প সে দিয়ে গিয়েছিল প্যাকেটের পেটের ভিতরে, কল্পনায়, ছায়াছবিতে, জলছবির টানে। ইলিয়াসের বাবা ওই রকম প্যাকেটে মুড়িয়ে জিলিপি আনতেন বাজার থেকে। তা অবশ্য স্কচ টেপে মোড়ানো থাকতো না, কারণ তখনও স্কচ টেপের চলাচল শুরু হয়নি। কাগজের প্যাকেটের মুখটা এমনি মোড়ানো থাকতো, আর প্যাকেটের উপরে ভেসে থাকতো গরম জিলিপির ঘাম, চিনির গুঁড়া, সাদাতে দাগ। প্রিয় গল্পের মতো একটা একটা করে জিলিপি খেতে খেতে হাটবাজারের গরম ভিড়টা সেধিয়ে যেত বুকের ভেতরে। তাছাড়া যে লোকটা ওই জিলিপি ভাজত তাকেও তো বেশ চিনত ইলিয়াস। সেই লোকটার নাম সুজন। জিলিপির মধ্যে মাখানো আটা ময়দার খামিরে গরম তেলের উপর ভেসে থাকা প্যাচ প্যাচে কত গল্পই না খোদাই হয়ে আছে। সুজনের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে যখন জিলিপির খামিরের ক্ষীর বের হয়ে আসতো, যখন এক কড়াইয়ের তেল ঢেউয়ের ভেতরে নির্জন জিলিপিগুলো ভাসত আর ডুবত, তখন পাশের কড়াইয়ে অপেক্ষমান চিনির শিরায় মাছি পড়ার ভয় থাকত। একটা গামছা দিয়ে সেই চিনির শিরা ঢেকে রেখে গরম তেলের ভেতরে বাদামি লাল করে ভেজে ভেজে তুলত সুজন। জিলিপির ভাঁজ করা প্যাকেট খোলার সাথে সাথেই জিলিপি বানানোর পুরো দৃশ্যটা ভেসে উঠত চোখের সামনে। সেই রকম কিছু একটা হয়তো রয়েছে সুরভির প্যাকেটের ভিতরে, এমনই ভেবেছিল ইলিয়াস। না, তার বদলে বের হয়ে এলো একটা কাচের ভাঙা ফুলদানি। 4 থেকে 5 টুকরো হয়ে ভাঙা ফুলদানিটাই অনেক যত্ন করে বেঁধে রয়েছে সুরভির এই কাগজ আর স্কচ টেপের গহ্বরে। কেন? তোমার কাছে সুপার গ্লু আছে? ইলিয়াসকে চমকে দিয়ে প্রশ্ন করে সুরভি। কই না তো। চমকে গিয়ে থতমত খায় ইলিয়াস। প্রয়োজন না পড়লে কে আবার সুপার গ্লু কেনে? ইলিয়াসের ভেতরে বিরক্তি তৈরি হয়। তবুও বিরক্তি ঢেকে মাথা ঝাঁকিয়ে বলে, কিনে আনবো এখনই, কি বলো? তারপর একটু ফুলদানির ভাঙা টুকরোগুলো নাড়তে নাড়তে বলে, তুমি কি এগুলো জোড়া লাগাতে চাইছো? কাচের ফুলদানি, জানি না জোড়া লাগবে কি না। আমার কিন্তু জোড়া লাগাতেই হবে, নইলে এ মাসের বেতন পাবো না। বলো কি, সামান্য একটা ফুলদানি? চমকে উঠে সুরভির মুখের দিকে তাকায় ইলিয়াস। দেখে সেখানে এক বিষণ্ণ বিপন্ন নদী বয়ে চলেছে অন্তহীন পথে। সেই নদীতে সাঁতার কেটে পৌঁছে যেতে হবে তীরে।
কালো গভীর ক্ষীর জমা গহীন সে নদীর এক পাড়ে দাঁড়ালে অন্য পাড়টা ঠিক মতো দেখা যায় না। নতুন সাঁতার শেখার মতো পানি খেতে খেতে শিখে নিতে হবে সাঁতার। একবার আঘাতে পানির বুকটা যেন তোলপাড় করে ওঠে প্রত্যাখ্যানের ভারে, বিরহে। তারপর আরেকটা আঘাত, হাতের আঘাতে, পায়ের আঘাতে, বুকের ভেতরের ব্যক্তিগত ফুলদানির ফুলে সুরভির মিষ্টি সুবাস পেতে চাইলে এই নদী পেরোতেই হবে। প্রতিদিন পেরোতে পেরোতে বেলা বয়ে যায়, তবুও ক্রমে পথ দীর্ঘ হয়ে আসে। পাঁজরের হাড়ে গেঁথে থাকে পিপাসার কার্তুজ। সুরভির প্রিয় গল্পের ভেতরে একটা গল্প নদী পারাপারের গল্প, শৈশবের এক ক্ষীণস্রোতা নদীর ঢেউয়ের গল্প, পায়ে পায়ে সেই নদী পেরুবার গল্প। বর্ষায় যখন হাঁটু সমান পানি হতো সেই নদীর, তখন দল বেঁধে গায়ের ছেলেমেয়েরা গোসল করতে যেত। সুরভিও গোসল করতে নেমে সাবানের ফ্যানার বুদবুদে সোনালি লাল আলোর আর রংধনুর খেলা দেখত। সেই ফ্যানা হাতের তালুতে কিছুক্ষণ ভেসে থেকে পানিতে পড়া মাত্র ভেঙে যেত টুপ করে, কিংবা সামান্য ফুঁয়েই ফুলে উঠত, পাখা মেলত বিশাল গোলকের মতো। তারপর হঠাৎ সে উন্মত্ত বিশাল বুদবুদ ঘোলাটে পানি শুদ্ধ টুপ করে ফেটে পড়ত চতুর্দিকে। সামান্য পানির বেলুন ফেটে পড়ার অসামান্য আনন্দ নিয়ে ঝরে পড়ত টুপটাপ। সামান্য ফুঁয়ে যা ভেঙে যায়, ভেসে যায়, তা নিয়ে খেলা করতে মানুষের কতই না আনন্দ। এ তো সুরভির ব্যক্তিগত আনন্দের গল্প, যা লেখা হয়েছিল বহু বছর আগে। আজ কি তবে তার দুঃখের গল্পটি লেখা হবে? ব্যক্তিগত দুঃখের গল্প, যেই গল্পের শব্দমালা ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরোর দর্পণে, পরতে পরতে। এইভাবে একসময় দুপুর গড়িয়ে বিকেলবেলার আলো এসে গলে গলে পড়বে। তখন একটু অলস সময়েও কি দুজনার হবে না, নিজেদের হবে না? তৃতীয় জন আসবার খবর তো এই তো সেদিনই জানার সুযোগ হলো। ডাক্তারের কাছ থেকে জেনে শুধু নয়, প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা করেও মুখে হাসি ফুটেছিল। সেই হাসি গড়িয়ে গিয়ে পড়েছিল শেষ বিকেলের আলোয়। অথচ দেখো তো, সেই মধুস্মৃতি বাদ দিয়ে দুজন পড়ে রয়েছে একটা কাচের ফুলদানির দিকে, তাও আর ভাঙা। ইলিয়াস পরম যত্নে সুরভির চোখের দিকে তাকিয়ে বলে, তুমি চাকরিটা ছেড়ে দাও তো। মানে পড়ানোটা? এই ফুলদানির জন্য যদি বেতন কাটার ভয় দেখায় তবে পড়ানোই উচিত নয়। সুরভি তাকিয়ে থাকে ইলিয়াসের মুখের দিকে। কি একটা কথা বলতে গিয়েও বলতে পারে না। একটু থেমে দম নিয়ে বলে, আমি তো দাম দিতে চেয়েছি। সুরভির অসহায় মুখের দিকে চেয়ে ইলিয়াস প্রশ্ন করে, তারপর ওরা কি বলল? এটার নাকি কোনো দাম নেই, মানে কোটি টাকা দিলেও নাকি হবে না। কি যে মহা ক্ষতি করেছি তাদের, খুব প্রিয় একটা স্মৃতি ভেঙে ফেলেছি। ইলিয়াস খুব বিস্ময় নিয়ে ফুলদানিটা, একটা ছোট্ট শিশু একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এমন একটা ফুলদানি, কিন্তু এমনভাবে ভেঙেছে যে শিশুটা একদিকে আর ফুলগুলো আরেক দিকে সরে গেছে। বড় বেদনা নিয়ে শিশুটি তাকিয়ে রয়েছে ফুলগুলোর দিকে, আর তাতে কাচের গুঁড়ো লেগে আছে চোখের পানির মতো। একখণ্ড কাচ তো বালির সিলিকার গলিত অবস্থা থেকে হঠাৎ শীতলীকরণের মাধ্যমে গড়ে তোলা স্ফটিক। কখনো সেটা ছুরির ফলার মতো ধারালো হয়ে উঠতে পারে। এ কারণে প্রস্তর যুগে কাচ ছিল ধারালো অস্ত্রের উৎস। তাই তো কাচের ফুলদানিটাও অস্ত্রের মতো বুকের মধ্যে বিঁধে যাচ্ছে। আগুনের উত্তাপে, বালির কাদার স্তরীভূত মণ্ডে, বাষ্পীভবনে, ছেনির শেপে সুদৃশ্য ফুলদানি গড়ে উঠতে পারে কারিগরের হাতে। তবে তা তো মানুষের চোখের পানির চেয়ে দামি কিছু নয়। এক পলকের ভুলে হাত ফসকে পড়ে যাওয়া ফুলদানির জন্য কাউকে অপরাধী করা ঠিক নয়। এখন আঠালো সুপার গ্লু ঢেলে টুকরো টুকরো হয়ে যাওয়া, ভেঙে যাওয়া ফুলদানির শিশুমূর্তি আর গোলাপ ফুলকগুলো এক জায়গায় করতে করতে ক্লান্ত হয়ে পড়ে ইলিয়াস। সুরভিও ঘাড় মাথা বাড়িয়ে ইলিয়াসের ঘাড়ের ওপর দিয়ে গমগমে শ্বাস ফেলতে ফেলতে কাচের টুকরোগুলো জোড়া লাগানো দেখতে থাকে। সুপারগ্লু পাওয়া গেল ইলিয়াসেরই টেবিলে, জানালার পাশের সেই পড়ার টেবিলে, যেখানে পড়তে বসলে পড়াটা আর হয়ে ওঠে না, বাইরের পৃথিবীটা দেখতে দেখতেই কেটে যায় সারাতে দিন। অল্প সুপারগ্লু দিয়েই টুকরোগুলো জোরে চেপে ধরে,
কিন্তু ডান দিকে চেপে ধরলে বাম দিকের টুকরোগুলো ঠেলে স্থানচ্যুত হয়ে যায়, আর বাম দিকে চাপ দিলে কাচের টুকরোগুলো ছুটে যায় ডান দিকে। তারপর টুকরোগুলো জোড়া না লেগেই ছিটকে বেরিয়ে যায় হাত থেকে দূরে, মেঝেতে পড়ে আবার টুকরো হয়ে ভেঙে ভেঙে যায়। তাতে বোকার মতো সুরভির মুখের দিকে তাকায় ইলিয়াস। সুরভিও চোখের জল মুছে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, যাই তোমার জন্য চা করে আনি। যেন কিছুই হয়নি, কিছুই ঘটেনি। সুরভির রান্নাঘরে চলে যাওয়ার পর ইলিয়াস বোকার মতো কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে থাকে। তারপর বিছানা থেকে নেমে দেখে রান্নাঘরের বাতিটা নেভানো, কেউ নেই সেখানে। ড্রয়িং রুমে আধো অন্ধকারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে সুরভি। এবার হাওয়ার ডাকপিয়ন বুঝি তাকে বলে দেবে ইলিয়াস এসেছে ড্রয়িং রুমে। তাই তো হঠাৎ ডুকরে কেঁদে ওঠে সুরভি। ইলিয়াস ডেকে ওঠে, সুরভি সুরভি, কিন্তু সুরভি কেঁদে চলে অবিরল। কাঁদতে কাঁদতে বলে, আমাদের বাবুটার জন্য ফুলদানিটা গিফট করেছিল ওরা, সেটা আজ এইভাবে ভেঙে গেল। আমার বাবুটার যদি কিছু হয়। কথাটা বলে আবার কাঁদতে থাকে সুরভি। এইবার ইলিয়াস বোঝে ফুলদানির রহস্য। বেতন কাটাকাটির ঘটনা নেই এখানে। যেই বাসায় সুরভি পড়ায় সেই বাসার লোকেরাই গিফট করেছে ফুলদানিটা। অনাগত শিশুর জন্য উপহার হিসেবে পাওয়া ফুলদানিটা ভেঙে ফেলে নিজেকেই ক্ষমা করতে পারছিল না সুরভি। তাই তো নানা রকম গল্প তৈরি করে নিজেকে প্রবোধ দিতে চাইছিল। যত সব কুসংস্কার। ইলিয়াস সুরভির কানের কাছে ফিসফিস করে বলে, ঘরে চলো সুরভি, দেখো আবার পা যেন না কাটে। ঝকঝকে চাঁদ উঠেছে আকাশে। সে আলোয় সুরভি দেখে এক টুকরো কাচের গুঁড়োও পড়ে নেই সবার ঘরে। ইলিয়াস অনেক যত্ন করে মেঝেটা পরিষ্কার করেছে, ঝেড়েছে, মুছেছে, ফুলদানির ভাঙা কাচের গুঁড়োগুলো রেখেছে অ্যাকোরিয়ামের জলের মাঝে। তাতে ঠিকরে পড়ছে জ্যোৎস্নার আলো। সেই আলোয় খেলা করছে একটা সোনালি গোল্ডফিশ। সকলকে অসংখ্য ধন্যবাদ।